ঘড়ির কাঁটা রাত 11টার ঘর পেরিয়েছে। চট্টগ্রামের বিলাসবহুল হোটেল আর্কেডিয়াম ব্লু রাতের নীরবতায় ডুবে আছে। হোটেলের 206 নাম্বার রুমের ভেতরে নরম নীল আলো জ্বলছে। চারপাশ নিস্তব্ধ। কেবল মাঝে মাঝে দূর থেকে গাড়ির ক্ষীণ শব্দ ভেসে আসছে। রুমের এক কোণায় রাখা দামি ইটালিয়ান ডিজাইনের সোফায় হেলান দিয়ে বসে আছে নাসের হায়দার। সামনের ছোট্ট টেবিলের ওপরে রাখা হুইস্কির বোতলটা অর্ধেকের বেশি খালি। পাশে রাখা ক্রিস্টালের গ্লাসে সে একটু পর পর হুইস্কি ঢালছে আর ধীরে ধীরে চুমুক দিচ্ছে। গলা দিয়ে আগুনের মতো নেমে যাওয়া তরলটা শরীরের ভেতরে যেতেই মাথাটা হালকা হয়ে আসছে। নেশা বেশ ভালোভাবে চেপে বসেছে। চোখ দুটো নেশার কারণে লালচে হয়ে আছে। মস্তিষ্ক জুড়ে রয়েছে চাপা উত্তেজনার ভার। নাসের কিছুক্ষণ পরপরই সামনের দেওয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকাচ্ছে। সময় যেন আজ ইচ্ছে করেই ধীরে চলছে। সে আজ খুশি, ভীষণ খুশি। অনেক দিন ধরে মনের ভেতরে জমে থাকা একটা অপূর্ণ ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। ভাবনাটাই মনে আসতেই ঠোঁটের কোণে বিকৃত হাসি খেলে গেল নাসেরের। তবু কোথাও একটা বিরক্তি কাজ করছে। ছেলেগুলোকে সেই সন্ধ্যাতেই পাঠিয়েছে মেয়েটাকে ধরে নিয়ে আসার জন্য, অথচ এখনো কোনো খবরই নেই। এত সময় লাগার কথাও না। সে আবারও গ্লাসে চুমুক দিল। আজ সন্ধ্যায় নাসের অফিসিয়ালি কিছু কাজের কারণে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। আনুমানিক 8:30টার দিকে ওর গাড়ি তখন রেড ক্রিসেন্ট শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিল। তখন ওর চোখ আটকে গিয়েছিল রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। প্রথম দেখাতেই কেন যেন মেয়েটাকে ওর খুব চেনা চেনা লাগছিল। গাড়ি একটু এগোতেই নাসের জানালা দিয়ে ভালোভাবে তাকিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডে মাথায় ও চিনে ফেলে এটা অফিসার ঈশান জাওয়াদের বউ। ঈশানকে ওরা মেরে ফেলার 4 দিন পরই নাসের লোক পাঠিয়েছিল মেয়েটাকে তুলে আনার জন্য। কিন্তু সেই দিন কোনোভাবে মেয়েটা পালিয়ে গিয়েছিল। সেই ব্যর্থতা নাসের আজও ভুলতে পারেনি। ক্ষোভ, রাগ আর বিকৃত আকাঙ্ক্ষা মিলিয়ে ওর ভেতরে অসম্পূর্ণতার আগুন জন্ম নিল। আজ এতদিন পর হঠাৎ করে মেয়েটাকে আবার চোখের সামনে দেখে ওর ভেতরে চাপা পড়ে থাকা সেই বন্য আকাঙ্ক্ষা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। নেশা আর স্মৃতির মিশেলে ওর চিন্তাগুলো আরো বেপরোয়া হয়ে উঠেছে। আর এক মুহূর্ত অপেক্ষা করেনি নাসের। গাড়িতে বসেই নিজের পরিচিত ভাড়া করা কয়েকটা বখাটেকে ফোন করে সরাসরি নির্দেশ দিয়েছে মেয়েটাকে যেভাবে হোক আজকের রাতের মধ্যেই তুলে নিয়ে আসতে। নাসের আবারও দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সময় এগোচ্ছে, অথচ কোনো খবর আসছে না। সে বিরক্তিও হয়ে গ্লাসটা টেবিলের উপরে নামিয়ে রাখলো। এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছে না নাসের। ও ধীরে ধীরে চোখটা বন্ধ করলো। হুইস্কির নেশা, রাতের নিস্তব্ধতা আর নিজের বিকৃত চিন্তাগুলো একসাথে মিলে ওর মাথার ভেতরের ঝাপটা তৈরি হলো। চোখ বন্ধ করতেই নেশার ভারী হয়ে আসা মাথাটার ভেতরে স্মৃতিগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। রেড ক্রিসেন্টের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার অবয়ব আবার চোখের সামনে ভেসে উঠল। গাঢ় নীল রঙের একটা চুড়িদার পরেছিল সে। আলো আঁধারির ভেতরেও কাপড়ের রংটা আরো গভীর দেখাচ্ছিল। কাপড়টা শরীরের সঙ্গে এমন ভাবে লেগেছিল যে ওর শরীরের গঠন স্পষ্ট হয়ে উঠেছিল। হালকা এলোমেলো চুলগুলো কোমর ছাড়িয়ে নেমে গেছে। বুকের গঠন, কোমরের বাঁক এতটা আকর্ষণীয় যে একদম মাথা খারাপ করে দেওয়ার মতো। উফ, এত হট, এত সেক্সি। অজান্তেই ঠোঁটের কোণে একরাশ বিকৃত হাসি খেলে গেল নাসেরের। মানতেই হবে, ঈশানের পছন্দ বরাবরই আলাদা ছিল।
নাসের চোখটা বন্ধ রেখেই আরেকটা গভীর নিঃশ্বাস নিল। মনে মনে ভাবল, আজকের রাতটা একদম জমে যাবে। অনেক দিন ধরে সে এমন উত্তেজনা অনুভব করেনি। হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে এমন সুযোগ সামনে এসে দাঁড়াবে, এটা সে কল্পনাও করেনি। এতদিন পর এমন টসটসে জীবন্ত একটা মেয়ের সান্নিধ্য পাবে, এই ভাবনাটাই নাসেরের ভেতরের অন্ধকারকে আরো উস্কে দিচ্ছে। নাসের হেসে উঠল। হাসিটা ছিল ভেতরের জমে থাকা বিকৃত আর ক্ষমতার নেশার প্রতিফলন। নাসের আবার দেওয়াল ঘড়িটার দিকে তাকালো। সময় এগোচ্ছে, মিনিটগুলো গুনে গুনে পার হচ্ছে, অথচ এখনো কোনো ফোন আসেনি। বিরক্তিতে কপাল কুঁচকে গেল ওর। এত দেরি কেন? গ্লাসটা টেবিলের ওপরে সজোরে নামিয়ে রাখলো নাছে। নেশাগ্রস্ত চোখে সে আবারও ফোনটার দিকে তাকালো। অধীরতা আর বিকৃত প্রত্যাশা মিলেমিশে ওর ভেতর ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করেছে। অপেক্ষা আর তার স্বভাবে নেই। আজ রাতে সে অপেক্ষা করতে মেয়েটা মোটেও রাজি নয়। ঘড়ির কাঁটা রাত ১:৩০টার ঘর ছুঁতে চলেছে। চট্টগ্রামের পাহাড়ি রাস্তাটা অস্বাভাবিকভাবে ফাঁকা। গভীর রাতের কুয়াশা মাখা বাতাস চিরে একটা কালো মার্সিডিজ ঝড়ের গতিতে এগিয়ে চলেছে সামনের দিকে। হেডলাইটের আলো পাহাড়ের বাঁকে বাঁকে পড়ে কেটে যাচ্ছে রাতের অন্ধকার। ইঞ্জিনের ভারী শব্দ ছাড়া চারপাশে আর কিছু শোনা যাচ্ছে না। যখনই রোশনালের সোর্স ফোন করে জানিয়েছিল ওর হানিবার্ডকে কয়েকজন ছেলে আক্রমণ করেছে এবং তারা আইজি নাসের হায়দারের হায়ার করা লোক, তখন থেকেই রোশনালের প্রতিক্রিয়া মারাত্মক রকমের ঠান্ডা। এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছে, যেভাবেই হোক আধা ঘন্টার মধ্যে ওই ওর চাই। এদিকে এসবের কিছু রেভেন জানত না। ও তখন ঘুমের দেশে ডুবেছিল। রাত ১২টার দিকে কলের শব্দ পেয়ে জেগে দেখে রুশনাল কল দিয়েছে। কোনো ভূমিকাই নেই, কোনো ব্যাখ্যা নেই, কেবলই বলেছে ওর সাথে এখনই বের হতে হবে। রুশনালের শরীর এখনো পুরোপুরি সুস্থ না। নিজের হাতে ড্রাইভিং করার মতো অবস্থায় সে নেই। তাই উপায় না দেখে রেভেন তখনই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। এইদিকে রুশনালের এমন নিরাসক্ত ভাব রেভেনের মোটেও সহ্য হচ্ছে না। ছেলেটা এমনভাবে বসে আছে যেন কিছুই হয়নি। রেভেন আর শান্তভাবে বসে থাকতে পারল না। বিরক্তি, দুশ্চিন্তা মিশ্রণে যেন ও মিলে মিশে বলেই ফেলল, তুই আসলে চাইছিসটা কি বলতো? ভাবিকে যখন এতই ভালোবাসিস তখন নিজের কাছেই এনে রাখলেই তো পারিস। অযথা এত টেনশনে পড়তে হতো না। আর আমাকে রাত বিরাতে কাঁচা ঘুম ভেঙে দৌড়ে আসতে হতো না। রুশনাল কোনো জবাব দিল না। ও জানালার বাইরে তাকিয়ে রইল, যেন কথাগুলো ওর কানে যায়নি। এদিকে রেভেন এখনো পুরো বিষয়টা হজম করতে পারেনি। মধু যে জাওয়াদের বউ, এটা ও জেনেছে ঘন্টা খানেক পূর্বে। বিষয়টা জানার পর ও প্রচন্ড রকম অবাক হয়েছিল। বলা যায় একরকম শকের মধ্যেই ছিল। পরে অবশ্য রাগও দেখিয়েছে বন্ধুর ওপর। বিয়ে করেছে, অথচ একবারও জানায়ওনি। কিন্তু রুশনাল তো রুশনালই, এইসবে তার মোটেও মাথা ব্যথা নেই। উল্টো নির্লিপ্ত গলায় জানিয়ে দিয়েছে, সময় হলে এমনিতে জেনে যেতিস। রুশনালের সাড়া না পেয়ে রেভেন এবার চূড়ান্ত পর্যায়ে অধৈর্য হয়ে উঠল। কথা বলছিস না কেন? কিছু জিজ্ঞেস করেছি তোকে। রুশনাল পাশ ফিরে রেভেনের দিকে তাকালো। ক্ষণকাল কেটে যেতেই বিরক্তির কণ্ঠে শোধালো, এই ব্রেন নিয়ে কিভাবে সিআইডির অফিসার হয়েছিস শুনি? রেভেন হতভম্ব। এই কথার সাথে তার অফিসার হওয়ার কি সম্পর্ক, সেটাই বুঝতে পারল না সে। রুশনাল দৃষ্টি সরিয়ে ফের রাতের নিস্তব্ধ অন্ধকারে নজর দিল। ওর কণ্ঠস্বর এবার অনেকটা
রাশভারী গম্ভীর শোনালো। সে ভয়ের কারণে ওকে দূরে সরিয়ে রেখেছে, সেটাই আজ সত্যি হয়ে গেছে। ভুলে যাস না, আমার শত্রুরা সবাই অন্ধ না। সবাই আমার বিয়ের কথা না জানলেও কেউ কেউ ঠিকই জানে। তারা যদি কোনোভাবে টের পায় মধু গ্রে হাউজে থাকে, কিংবা রুশনাল গ্রের সাথে কোনো রকম সম্পর্কে জড়িয়ে, তাহলে আমার বিয়ের তাদের আমার বিষয়ে তাদের অন্তরস্থলে নিশ্চিতভাবে আগ্রহ জন্মাবে। আর সেটা আমি এই মুহূর্তে একদমই চাইছি না। রুশনালের কণ্ঠস্বর পূর্বের তুলনায় আরো গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠল। চোখের কোণে খেলে গেল ধারালো তীক্ষ্ণতা। আমার কাজ এখনো শেষ হয়নি। অসমাপ্ত কাজ সমাপ্ত হওয়ার পূর্বে আমি যে এখনো বেঁচে আছি, এই সত্যটা প্রকাশ্যে আসুক, সেটা আমি চাই না। রোশনালের কথার বিপরীতে রেভেন কোনো প্রতি উত্তর করল না, কেবল ঠোঁট কামড়ে দক্ষ হাতে ড্রাইভ করতে থাকলো। কালো মার্সিডিজটা পাহাড়ের বাঁক পেরিয়ে আরো গভীর অন্ধকারে দিকে এগিয়ে চলল। একটু একটু ঘড়ির কাঁটা রাত 2টার কাছাকাছি এসে পৌঁছেছে। কালো মার্সিডিজটা পাহাড়ি রাস্তার শেষ বাঁকটা পেরিয়ে ধীরে এসে থামলো পাহাড়ের গায়ে বানানো সিক্রেট হাইড আউটের সামনে। চারপাশে নিস্তব্ধ আর ঘন অন্ধকারে মোড়ানো। যতদূর চোখ পড়ে কেবলই বিশাল পাহাড়ি গাছ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। গাড়ির দরজা খুলে দুজনেই নামলো। রোশনাল হাঁটতে হাঁটতে হাতে কালো গ্লাভস জড়িয়ে নিল, তারপর মুখে টেনে নিল সার্জিক্যাল মাস্ক। চোখ দুটো ছাড়া মুখের বাকি অংশ ঢাকা পড়ে গেল মুহূর্তেই। ধূসর বাদামি চোখে কোনো তাড়াহুড়ো নেই, কোনো উত্তেজনাও নেই, রয়েছে কেবলই ঠান্ডা স্থিরতা। দুজনের পাশাপাশি হেঁটে হাইড আউটের দরজার সামনে এসে দাঁড়াতেই দরজার দুই পাশে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী গার্ডরা হালকা ঝুঁকে ওদের সম্মান দেখালো। রেভেন হাতের গ্লাভসটা পরে দরজার হ্যান্ডেল চেপে ধরলো। ভারী দরজাটা খুলতেই ভেতর থেকে গরম পানির বাষ্প আর স্যাঁতসেঁতে গন্ধ একসাথে বেরিয়ে এলো। দুজনের শান্ত পায়ে ভেতরে ঢুকলো। ভেতরে বাতাসটা যেন গরম পানির বাষ্পে ভারী আর আর্দ্র হয়ে আছে। দেওয়ালে লাগানো ভিনটেজ লাইটের আলো রুমের দেওয়ালে দেওয়ালে বিচ্ছুরিত হচ্ছে। চারপাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা দুজনকে দেখে একযোগে সম্মান দেখালো। ঘড়ির কাঁটা ঘরের এক কোণে ঘরে ঘরের এক কোণে বিশাল একটা ড্রামের ভেতরে পানি ফোটানো হচ্ছে। শস শস শব্দ করে পানি টগবগ করে উঠছে। ড্রামের ঠিক পাশেই একটা চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় আছে নাসের হায়দার। শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরছে। পরনের জামা কাপড় এলোমেলো, চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। অতিরিক্ত মারধরের কারণে শরীর ঠিকমতো সাড়া দিচ্ছে না। মাথা নিচু, নিঃশ্বাসের গতি অনিয়মিত। রোশনাল এগিয়ে গিয়ে ঘরের এক কোণায় রাখা সিঙ্গেল ইটালিয়ান চেয়ারে বসে বসল। পা ক্রস করে বসে আরাম করে চেয়ারে হেলান দিল। রেভেন গিয়ে নাসেরের সামনে রাখা চেয়ারটায় যেয়ে বসল। চেয়ারের শব্দে নাসের নড়ে চড়ে উঠল। ও মাথা তুলে ঝাপসা চোখে সামনে তাকালো। মুহূর্তেই ওর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল সে। মাথার ভেতর হাজারটা প্রশ্ন একসাথে এসে ধাক্কা খেল। এর মানে কি? রেভেন এখানে? তাহলে কি রেভেনই ওকে এখানে তুলে এনেছে? ক্ষণকাল কেটে যেতেই ওর বিস্ময় ভাব দখল করে সেখানে জায়গা করে নিল তীব্র ক্রোধের আগুন। ও রাগান্বিত কণ্ঠে হিসিয়ে শুধালো, তুই তুই আমাকে এখানে তুলে এনেছিস?
তোর এত বড় সাহস কোথা থেকে হলো? রেভেন ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টানল। সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, রয়েছে ঠান্ডা বিদ্রুপ। ও চেয়ারে হেলান দিয়ে বসে নির্লিপ্ত স্বরে শুধালো, তোর ভাবনাতে একটু ভুল আছে। আমি না, যার প্রাণ ভোমরার দিকে তুই হাত বাড়িয়েছিস সেই তোকে এখানে তুলে এনেছে। এমনিতেও আজ না হয় কাল তুই এখানে ঠিকই আসতিস। এখন তোর করা পাপের কারণে একটু আগে ভাগে চলে এসেছিস, এই আর কি। নাসেরের ভুরু কুঁচকে গেল। রেভেনের কথার মানে সে বুঝতে পারল না, তবে রেভেনকে এইভাবে তুইতুকারি করতে দেখে ওর শির দ্বারা বেয়ে রাগটা গলগল করে মগজে উঠে এলো। মাথায় ঘুম চেপে গেল। আর এক মুহূর্ত নাসের চুপ থাকতে পারল না। দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে শুধালো, তুই আমাকে তুইতুকারি করছিস? ভুলে গেছিস আমি কে? আমি তোর সিনিয়র অফিসার। রেভেন হেসে ফেলল। সেই হাসিতে কোনো ভয় নেই, কোনো সম্মান নেই, আছে শুধু তীব্র তুচ্ছ-তাচ্ছিল্য। ও সামান্য ঝুঁকে কটাক্ষ করে বলল, সিনিয়র? হ্যাঁ, সেটা অফিসে, কিন্তু এখানে? একটু থেমে চারপাশে তাকালো রেভেন। এটা এখানে আমাদের বানানো সাম্রাজ্য। তোর ব্যাজ, তোর চেয়ার, কোনোটারই দাম নেই এখানে। আর এই সাম্রাজ্যের মালিক আমরা। নাসের দাঁতে দাঁত চেপে ফোঁস করে উঠল। চোখে জমে উঠল উন্মত্ত ঘৃণা। এই, গালি দিল একটা। এখান থেকে শুধু একবার বের হতে দে, তোকে কুকুরের মতো খুন করব আমি। পা ধরে মাপ চেয়েও কেঁদে কেটে কুল পাবি না। রেভেন কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু ঠান্ডা চোখে নাছেরের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে আছে কেবলই ধৈর্য আর হিসাব। রেভেনের এমন নিরাসক্ত ভাব দেখে নাসের পশুর ন্যায় উন্মাদ হয়ে উঠল। খুব শখ হয়েছে না আমার সাথে লড়াই করার? জানিস এর পরিণতি কি হবে? ঈশানের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে তোর। মুহূর্তে রেভেনের চোয়াল শক্ত হয়ে গেল। চোখের দৃষ্টি ধারালো হিংস্রতায় রূপ নিল। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এক হাতে নাসেরের চুলটা মুষ্টিবদ্ধ করে টেনে ধরল। জোরালো হাতের মুষ্ঠাঘাতে নাসের ব্যথায় কোকিয়ে উঠল। রেভেন দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে শুধালো, এই, এখানে তোর তেজ এখনো কমেনি দেখছি। আইনের পোশাক পরে দেশের সাথে বেইমানি করিস, মেয়েদের নিয়ে ব্যবসা, খুন এইসব করিস। এখন খুব শখ আমাকে ঈশানের কাছে পাঠানোর? দাঁড়া, আমি তোকে ঈশানের কাছে পাঠিয়ে দিচ্ছি। নাসের যন্ত্রণায় ছটফট করতে লাগলো। রেভেন থেমে গেল। ও দন্ত দ্বারা নিম্নাষ্ঠ কামড়ে ধরল। ক্ষণকালের ব্যবধানে ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। না, আমি না, এই কাজটা বরং ঈশান নিজেই করুক। এই বলে রেভেন ঘাড় ঘুরিয়ে রোশনালের দিকে তাকালো। রোশনাল এতক্ষণ নিঃশব্দে সব দেখছিল। ঠান্ডা তীক্ষ্ণ দৃষ্টি। এক মুহূর্তের জন্যেও নাসেরের দিক থেকে সরেনি। রোশনাল উঠে দাঁড়ালো। ওর বুটের ভারী শব্দ ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনি তুলল। রোশনাল নাসেরের সামনে এসে দাঁড়াতেই রেভেন নিজের মুষ্টিবদ্ধ হাত সরিয়ে নিয়ে একপাশে সরে দাঁড়ালো। রোশনাল ফাঁকা চেয়ারটায় গিয়ে বসল। নাসের এলোমেলো ভাবে কয়েকটা শ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে বলল, কে তুই? রোশনাল সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না, কেবল ঠান্ডা চোখে নাছেরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এর পর মুহূর্তেই ও মুখ থেকে মাস্কটা খুলে ফেলল। চোখের পলকে নাছেরের চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হলো। শ্বাসটা যেন কণ্ঠনালী অব্দি আটকে রইল। ও অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, তুই তুই বেঁচে আছিস? রোশনাল হাসল। সেই হাসিতে আছে কেবল নিখাদ নিষ্ঠুরতা। কেন, বেঁচে থাকার কথা নয়? একটু থেমে ও বিদ্রূপের সুরে ফের শুধালো, ওফস, আমি আবার কি বলছি? তোরা তো আমাকে মেরেই ফেলেছিলি, তাই না? কিন্তু আফসোস, পারিসনি। নাসের বোবার মতো তাকিয়ে রইল বিস্ময়ে। ও কথা বলার ভাষা অব্দি হারিয়ে ফেলল। ভয় পাস না, আমি তোকে এত সহজে মৃত্যু দেব না। একটু একটু করে তিলে তিলে মারবো তোকে। বেঁচে থেকেও জাহান্নাম দেখবি তুই। এমন অবস্থা করব তোর যে প্রতি মুহূর্ত মৃত্যু ভিক্ষা চাইবি। কত বড় সাহস তোর, আমার কলিজার দিকে হাত বাড়াস? তোর এই কলিজাটার জোর কত বড়
আমি আজ নিজের হাতে মেপে দেখব। নাসের পলকহীন চোখে তাকিয়ে রইল রোশনালের পানে। ক্ষণকালের ব্যবধানে বিস্ময়ের পরিবর্তে চোখ দুটোই আতঙ্ক এসে জমা হলো। রোশনাল ইশারা করতেই চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন গার্ড সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। মুহূর্তের মধ্যেই ওরা নাসেরের বাঁধন খুলে ওকে টেনে তুলে ঘরের এক পাশে থাকা শক্ত লোহার হুকের সঙ্গে উল্টো করে বেঁধে ফেললো। নিচে রাখা বিশাল ড্রামের ভেতর পানি টকবক করে ফুটছে। নাসের আতঙ্কে চিৎকার করে উঠল, কি করতে চাস তুই? ছাড় আমাকে, ছাড়। রোশনালের মুখের কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো ঠান্ডা পাথরের মতো নিশ্চল। পরের মুহূর্তেই গার্ডরা নাসেরের শরীরটা ধীরে ধীরে নিচের দিকে নামালো। ফুটন্ত পানির শরীর ছুঁতেই নাসের গলা ফেটে চিৎকার বেরিয়ে এলো। ক্ষণকালের ব্যবধানে ওকে আবার টেনে তোলা হলো। এমনি ভাবে নাসেরের শাস্তি চলতেই থাকলো যতক্ষণ অবধি ওর শরীরটা নিস্তেজ হয়ে এলো। প্রতিবার ফুটন্ত নরক থেকে টেনে তোলার পরপরই নাসেরের আত্মচিৎকারের কনক্রিটের দেওয়াল যেন পর্যন্ত কেঁপে উঠল। শরীরের প্রতিটি কোষ বিদ্রোহ করে উঠল, কণ্ঠস্বর কর্কশ হয়ে উঠল। মুখ থেকে কেবলই অস্পষ্ট শব্দ বের হচ্ছিল। ওর সমস্ত শরীরে ফোস্কা পড়ে ত্বক ঝলসে উঠেছে। কিছুক্ষণ পর রোশনালের নির্দেশ বাণীতে গার্ডরা নাসেরকে হুক থেকে খুলে ঠান্ডা মেঝেতে ফেলে দিল। রোশনাল শান্ত পায়ে হেঁটে এসে নাসেরের সামনে হাঁটু গেড়ে বসলো। ও নাসেরের কানের কাছে মুখ নামিয়ে ঠান্ডা স্বরে হিসিয়ে বলল, আমার হানি বার্ডের দিকে নজর দিয়েছিস তুই? ওকে ভোগ করার কথা ভেবেছিস? কত বড় কলিজা তোর! দেখি তোর মেশিনে